আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 260 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবারে জানাবো সেন্ট মার্টিন সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আক্রান্ত হলে কাউকে ছাড় দেব না, আমরা আক্রমণ করব না, তবে আমাদের প্রস্তুতি আছে। জানাবো ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয়। খালেদা জিয়া সে নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র 22% ভোট পড়েছিল সেখানে। সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না, কিন্তু জনগণ ভোট চুরি করলে কেউ ক্ষমতায় থাকতে পারে না। এবারে থাকছে লোডশেডিং বাড়ার সংখ্যা ঈদের পরে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি অফিস আদালতের কর্মঘণ্টা কমানো হয়েছিল 1.5 বছর আগে। এখন আবার পুরনো কর্মসূচিতে ফিরছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সূচি। এদিকে পদ্মা সেতুতে একদিনে প্রায় 5 কোটি টাকার টোল আদায়। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় পদ্মা সেতু হয়ে ঘরমুখী যাত্রী এবং যানবাহন পারাপার বেড়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত 12টার পর থেকে গতকাল শুক্রবার রাত 12টা পর্যন্ত এ সেতু দিয়ে 40,033টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,80,30,100 টাকা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমা নেতাদের চোর বলে গালি দিলেন পুতিন। রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনকে $50 বিলিয়ন সহায়তার সিদ্ধান্তে বেজায় চটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ছাত্রদলের 260 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 260 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের 260 সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে রাকিবুল ইসলামকে, আর নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে 41 জনকে সহসভাপতি করা হয়েছে, আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে 1 জনকে, আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে 111 জনকে। বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের কেন্দ্রীয় সংসদের পদমর্যাদা উল্লেখ করা হয়েছে। এর আগে গত 2রা মার্চ রাকিবুলকে সভাপতি করে নাসিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, আর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা আক্রান্ত হলে ছেড়ে দেব না, সেন্ট মার্টিনে ওবায়দুল কাদেরের বক্তব্য। সেন্ট মার্টিনের সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা আক্রান্ত হলে ছেড়ে দেব না, আমরা আক্রমণ করব না, তবে আমাদের প্রস্তুতি আছে। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলি নিয়ে দেশটির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, যুদ্ধকে পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং চলবে, তবে আক্রান্ত হলে জবাব দেওয়া হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরে কিছুটা সংকট আছে। তারা 54টি নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে, তাদের নিজেদের মধ্যে বিরোধ রয়েছে, মতানৈক্য নেই। তাদের অভ্যন্তরীণ সংকটে আমরা যদি ভুক্তভোগী হই, সাফার করি, তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। সেখানে সরকার আছে, সামরিক শাসক। আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব, যুদ্ধকে পরিহার করে। তবে আমরা আক্রান্ত হলে সেই আক্রান্তের জবাব দেব, আমাদের খাটো করে দেখার কিছু নেই, আমরা প্রস্তুত রয়েছি। আজ রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের উপর জেঁকে বসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলেন, এজন্য তাকে মানবতার মা বলা হয়। এখন বিশ্বের বড় বড় দেশ ও সংগঠনগুলো এজন্য আমাদের প্রশংসা করে, লিপ সার্ভিস দেয়, কিন্তু রোহিঙ্গাদের পুনর্বাসনের যে সাহায্য, তার পরিমাণ অনেক কমে গেছে। অর্থনৈতিক চলমান সংকটে আমরা চিন্তায় আছি। 10 থেকে 12 লাখ রোহিঙ্গার বাড়তি চাপ সৃষ্টি করে আছে। দুনিয়ার বড় বড় দেশগুলো এবং সংকট নিয়ে কথা বলে।
আমাদের লিপ সার্ভিসের দরকার নেই, দরকার আমাদের কাঁধ থেকে রোহিঙ্গাদের বোঝা নামিয়ে ফেলা। আমরা সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী যেখানে যান সবার আগে রোহিঙ্গা প্রসঙ্গ উপস্থাপন করেন। ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয়। খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র 22% ভোট পড়েছিল সেখানে। সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না, কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। বাংলাদেশের জনগণ এ ব্যাপারে অত্যন্ত সচেতন। শনিবার সকালে গণভবনে কৃষক লীগের উদ্যোগে 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। আওয়ামী লীগ সভাপতি বলেন, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সব অধিকার কেড়ে নিয়েছিল। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু। অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য প্রধানমন্ত্রী বলেন, একাধারে সেনাপ্রধান, তারপর আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা এসে রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন। ক্ষমতার মসনদে বসেই দল গঠন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল গঠন করে তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া দেশে শুরু। জিয়াউর রহমানের পরে তারই পদাঙ্ক অনুসরণ করে এরশাদ ক্ষমতা এসে জনগণের ভোটের অধিকার সিনেমে নিয়ে খেলতে থাকে। দেশের কৃষক শ্রমিকদের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এদেশের কৃষক শ্রমিকরা সবসময় অবহেলিত থেকে যায়। এরপর এলো খালেদা জিয়া। সেও ক্ষমতায় আসার পর দেখা গেল শুধু জনগণের ভোট চুরি করায় না, দেশের কৃষকের ভাগ্য নিয়েও সিনেমিনি খেলে। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করছে, আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান বৃক্ষ নিধন শুরু করেন দাবি করে তিনি বলেন, ঠিক হোটেল শেরাটনের সামনে একটা আইল্যান্ড আছে যেখানে নাগকেশর ফুলের গাছ ছিল। সেখান দিয়ে গাড়ি নিয়ে বা হেঁটে গেলে খুব সুন্দর খুশবু আসত, চমৎকার সবুজে ভরা ছিল। সেগুলো জিয়াউর রহমান কেটে ফেলে দেয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে বিরাট বাগান বিলাসের ঝাড় ছিল, সেখানে অনেক টুনটুনি পাখি ছিল। আমরা ছোটবেলায় রুটি নিয়ে যেতাম, সেখানে অনেক খাবার দিতাম তাদের, সেটাও কেটে ফেলে। এভাবে সারা বাংলাদেশের বৃক্ষ নিধন, এটাও কিন্তু তাদেরই একটা চরিত্র। এবং তারা আরেকটা নমুনা আপনারা দেখেছেন 2013 সালে আওয়ামী লীগ প্রথম বৃক্ষরোপণ শুরু করে দাবি করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই বোধহয়, আমি জানি না এই উপমহাদেশে কেন, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো দলের কর্মসূচিতে দেখবেন পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ এটা আওয়ামী লীগই শুরু করে। লোডশেডিং বাড়ার সংখ্যা ঈদের পরে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি অফিস আদালতের কর্মঘণ্টা কমানো হয়েছিল প্রায় 1.5 বছর আগে। এখন আবার পুরনো কর্মসূচিতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ফিরছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সূচি। ঈদুল আজহার পর প্রথম কর্মদিবস থেকে এই কর্মসূচি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে সরকারি অফিস কর্মসূচি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এখনই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এই গরমে কর্মঘণ্টা বৃদ্ধিতে অফিসের এসি, ফ্যান, লাইটগুলো আরও 1 ঘন্টা বেশি জ্বলবে। ফলে আগের তুলনায় বিদ্যুতের অপচয় বাড়বে। বর্তমানে সারা দেশে বিদ্যুতের ঘাটতি প্রায় 1000 মেগাওয়াটের মতো। এর প্রায় পুরোটাই পূরণ হচ্ছে ঢাকার বাইরের জেলা, শহর এবং গ্রামাঞ্চলে লোডশেডিং দিয়ে। অনেক এলাকায় 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এমত অবস্থায় কর্মঘণ্টা বাড়ানোর ফলে গ্রামাঞ্চলে লোডশেডিং এর মাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগীয় নীতি এবং গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন কালের কণ্ঠকে বলেন, এতদিন পিক আওয়ারের আগেই অফিসের কাজ শেষ হতো। নতুন অফিস সূচিতে বিদ্যুতের পিক আওয়ার ছুঁয়ে যাবে, ফলে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। আশা করছি কর্মঘণ্টা 1 ঘন্টা বাড়ানোর প্রস্তুতি আমাদের রয়েছে। পিক আওয়ারে যাওয়া হচ্ছে সেই সময় যখন বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বাংলাদেশে এখন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত বিদ্যুতের পিক আওয়ার ধরা হয়, বাকি সময়টা অফ পিক আওয়ার। পদ্মা সেতুতে একদিনে প্রায় 5 কোটি টাকা টোল আদায়। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় পদ্মা সেতু হয়ে ঘরমুখী যাত্রী এবং যানবাহন পারাপার বেড়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত 12টার পর থেকে গতকাল শুক্রবার রাত 12টা পর্যন্ত এই সেতু দিয়ে 44,033টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,80,30,100 টাকা। এর আগে গত ঈদুল ফিতরে একদিনে টোল আদায় করা হয়েছিল 4,89,94,700 টাকা। সেই হিসেবে গত 24 ঘন্টায় আদায় করা টোল পদ্মা সেতু চালু হওয়ার পর এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ বলছে সেতু বিভাগ। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পশ্চিমা নেতাদের চোর বলে গালি দিলেন পুতিন। রাশিয়ার জব্দ করার সম্পদ থেকে ইউক্রেনকে $50 বিলিয়ন সহায়তার সিদ্ধান্তে বেজায় চটেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, পশ্চিমারা যেভাবে মস্কোর সঙ্গে আচরণ করছে তাতে দেখা যাচ্ছে যে কোনো দেশ একই ধরনের সম্পদ জব্দের শিকার হতে পারে। পুতিন বলেন, সকল চাতুরি সত্ত্বেও চুরি অবশ্যই চুরিই থেকে যাবে।
তাদের এর জন্য শাস্তি পেতে হবে। রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা থেকে ইউক্রেনকে 50 বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি7 এর এবারের সম্মেলনটি বৃহস্পতিবার ইতালির আপুলিয়ায় শুরু হয়ে শনিবার পর্যন্ত চলবার কথা রয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার জব্দকৃত সম্পদকে একটি উল্লেখযোগ্য ফলাফল বলে মন্তব্য করেছেন। পুতিনকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, আমরা পিছিয়ে যাচ্ছি না। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর প্রায় 325 বিলিয়ন ডলারের রুশ সম্পদ জব্দ করে পশ্চিমারা। আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়ার জব্দকৃত সম্পদ দেশগুলো ইউক্রেনকে দিতে পারে না। তাই আইনের ফাঁক ফোকরে রাশিয়ার জব্দকৃত সম্পদের সুদ থেকে ইউক্রেনকে এই সহায়তা দেওয়া হবে। জি7 পাশ হওয়া ইউক্রেনের ওই সহায়তা প্যাকেজটি আগামী সপ্তাহে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া চলতি বছরের শেষ দিকে এই সহায়তা ইউক্রেনে পৌঁছতে পারে।